আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ডিভিডেন্ড ডিসিশন চ্যাপ্টারের লেকচার 6-এ চলে আসছি। তো দেখে আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফলোয়িং ইনফরমেশন অফ বিনু কোম্পানি লিমিটেড ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ বিনু কোম্পানির যে ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল আছে সেখানে এগুলো দেওয়া আছে। এক নম্বর আমাদের বলছে মার্কেট প্রাইস পার শেয়ার 300 টাকা। কি মার্কেট প্রাইস পার শেয়ার কত টাকা? 300 টাকা দেওয়া আছে। এরপরে আর্নিংস পার শেয়ার বা ইপিএস দেওয়া আছে 25 টাকা। ডিভিডেন্ড পার শেয়ার বা ডি দেওয়া আছে 10 টাকা। এখন আসি পি পি অথবা মানে প্রাইস আর্নিং রেশিও। এটা কি প্রাইস আর্নিং রেশিও? প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে 8 টাইমস। ওকে, 8 টাইমস দেওয়া আছে। এখানে বলছে ইউজিং ওয়াল্টার মডেল ফাইন্ড আউট। এ নাম্বারে বলছে কস্ট অফ ইকুইটি নির্ণয় করো। বি নাম্বারে বলছে ডিপি রেশিও নির্ণয় করো। সি নাম্বারে বলছে রিটেনশন রেশিও নির্ণয় করো। ডি নাম্বারে বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করো। ই নাম্বারে বলছে গ্রোথ রেট নির্ণয় করো। এফ নাম্বারে বলছে অপটিমাম পে আউট রেশিও নির্ণয় করো। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আসি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। আজকে একটা মজার ম্যাথ আছে এখানে, সেটা হলো আমাদের মিসিং যখন থাকবে, যখন কোনোটা মিসিং থাকবে তখন সেটা কিভাবে বের করা লাগবে। সূত্রের মধ্যে কোনোটা উপাদান যদি মিসিং থাকে সেই উপাদানের মান কিভাবে বের করা লাগবে, সেটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয়। তো যখন পড়া বুঝতে পারবা তখন তোমাদের নিজের কাছেও ভালো লাগবে। চলো আমরা আজকে নতুন কিছু শিখব। আমাদের প্রথমে বের করতে বলছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি বের করার একটা সূত্র আছে, সেটা হলো 1/প্রাইস আর্নিং রেশিও। এগুলো লিখে রাখবা। হ্যাঁ, এটা কে এর সূত্র? কস্ট অফ ইকুইটি বের করার সূত্র কি? 1/প্রাইস আর্নিং রেশিও ইন্টু 100। তো প্রাইস আর্নিং রেশিও আমাদের কোশ্চেনে দেওয়া আছে এই 8 টাইমস। তাহলে 1/প্রাইস আর্নিং রেশিও কত? 8 ইন্টু 100, তাহলে আসে হলো 12.50%, 12.5%। তাহলে আমাদেরকে এই কত? 12.5%। দেখছো, তুমি সূত্র যদি পারো তাহলে কোশ্চেন থেকে তুমি অ্যান্সার করতে পারতেছো সরাসরি। তাহলে এই সূত্র মুখস্থ করে ফেলবা। আমি বেসিক ক্লাসে সব সূত্র না দেওয়ার কারণ হচ্ছে তোমরা ভয় পাবা। তোমরা যদি সব সূত্র একসাথে দেই তাহলে কয়েক পেজ সূত্র হয়ে যাবে, তখন তোমরা নিজেরা ভয় পেয়ে আর ম্যাথ করবা না। সেজন্য আমরা অনেকগুলো সূত্র এখানে দেখাই দিয়েছি, আর কিছু কিছু সূত্র আছে যেগুলো ম্যাথ করার সময় দেখাই দিয়েছে যাতে তোমাদের কাছে কঠিন না লাগে। ম্যাথ করার সময় তোমরা এটা সরাসরি বুঝেও ফেললে, মুখস্থ হয়ে যাবে, ইজিও লাগলো। বুঝছো? সেই জন্য আমরা এইভাবে পড়াচ্ছি। তাহলে কস্ট অফ ইকুইটি 1/প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং হলো 8, তাহলে 1/8 ইন্টু 100, 12.5%। এর বি নাম্বার বলছে ডিপি রেশিও। ডিপি রেশিও মানে কি? ডিভিডেন্ড পে আউট রেশিও। আমাদের কোম্পানির যে লাভ হয় সেই লাভের একটা অংশ কি? ডিভিডেন্ড পে আউট মানে লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদেরকে প্রদান করে। আর রিটেনশন রেশিও মানে কি? যেটা কোম্পানি রেখে দেয়। দুইটা অংশ, একটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও আর একটা হলো রিটেনশন। রিটেনশন হলো কোম্পানিতে জমা রেখে দেওয়া, আর ডিপি রেশিও হলো শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া। ক্লিয়ার? এটা কিসের থেকে দেওয়া হয়? এই দুইটা আয়ের থেকে। যে আয় হয় সে আয়ের দুইটা অংশ, একটা হলো ডিপি রেশিও আর একটা রিটেনশন। তাহলে আমরা ডিপি রেশিও নির্ণয় করি। ডিপি রেশিও নির্ণয়ের পরে একটা সূত্র আছে, সেটা হলো ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস ইন্টু 100। তাহলে এখন এখানে ডিপিএস কত? দেখো, তুমি যদি সূত্র পারো ম্যাথ পারবা। ডিপিএস কত? এখানে দেখো ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস 10 টাকা, লিখলাম 10 টাকা। আর্নিংস পার শেয়ার কত? 25 টাকা, এই লিখলাম 25 টাকা ইন্টু 100, তাহলে আসে 40%। ক্লিয়ার? ডিপি রেশিও কীভাবে বের করবো আমরা? ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস, আসে আমাদের 40%। এখন সি নাম্বারের রিটেনশন রেশিও। যদি ডিপি রেশিও হয় 40%, তাহলে রিটেনশন রেশিও কত পার্সেন্ট? 60%। 100%-এর মধ্যে ডিপি রেশিও, পার্সেন্টেজ মানেই 100% টোটাল। ক্লিয়ার? তো 100% মধ্যে ডিপি রেশিও, তোমার আয় হচ্ছে মনে করে 100%। ডিপি রেশিও বা ডিভিডেন্ড পে আউট করতেছে লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদেরকে 40%। তাহলে কোম্পানি তো জমা রেখে দিচ্ছে কত পার্সেন্ট? 60%। আর এই 60% নাম হলো রিটেনশন রেশিও। এখন এটা বের করার একটা সূত্র আছে আলাদা, সেটা হলো 100% মাইনাস ডিপি রেশিও বা 1 মাইনাস ডিপি রেশিও। যখন তুমি 1 - ডিপি রেশিও লিখবা তখন এখানে এটা ডেসিমেলে করবা, 0.40 লিখবা। যখন আমরা 100% দেবো তখন সরাসরি পার্সেন্টেজ দিলেই হচ্ছে। তাহলে 100% মাইনাস ডিপি রেশিও কত? 40%। তো 100% থেকে যদি ডিপি রেশিও 40% চলে যায় তাহলে থাকে হলো 60%। এই 60% হলো রিটেনশন রেশিও। ক্লিয়ার?
এরপর আমাদের কি বলছে দেখো, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই যে মজার ম্যাথ আসছে এখন, ইন্টারনাল রেট অফ রিটার্ন। যখন আমাদের এরকম কোনো অপশন বের করতে বলবে তখন আমরা সরাসরি সূত্র থেকে ইউজ করব। ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা কীভাবে বের করব, এটার কোনো এক্সট্রা সূত্র নেই, এটা বের করতে হবে আমাদের এই যে ওয়াল্টার মডেলের সূত্র থেকে। যদি আমাদের সূত্র এরকম কোনো বের করতে বলে তখন আমরা সরাসরি সূত্র ইউজ করে ম্যাথ করব। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে কি আর মান। এই যে আর মান আমাদের বের করতে বলছে। এখন দেখো, আর মান ছাড়া বাকিগুলোর মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ক্লিয়ার, কোশ্চেনে দেওয়া আছে বা আমরা বের করছি। কিন্তু ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আর এর কোনো আলাদা সূত্র নাই, ক্লিয়ার, আলাদা সূত্র নাই। যেহেতু এখন আমাদের এটা বের করা লাগবে কোথা থেকে, সরাসরি আমাদের সূত্র থেকে বের করা লাগবে। যে আমাদের 3টা মডেল আছে সেই মডেলের সূত্র থেকে বের করা লাগবে। তাহলে আমরা এখন উই নো দ্যাট মার্কেট প্রাইস পার শেয়ার সমান সমান ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ই ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। সূত্র লিখলাম। সূত্রতে আমাদের দেখো কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে, পির মান কিন্তু দেওয়া আছে। দেখো, মার্কেট প্রাইস পার শেয়ার 300 টাকা, এটা হচ্ছে আমাদের পির মান বা পি জিরোর মান, ক্লিয়ার। এটা কি পির মান বা পি জিরোর মান, মার্কেট প্রাইস পার শেয়ার বা কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার 300 টাকা। তাহলে পির মান আমরা লিখলাম 300 টাকা। এরপরে ডিভিডেন্ড কত, ডিভিডেন্ড ডিভিডেন্ড পার শেয়ার হলো 10 টাকা। আমাদের এটা সরাসরি কোশ্চেনে দেওয়া আছে, এই যে ডিভিডেন্ড পার শেয়ার 10 টাকা। এরপরে আসো, আর মান দেওয়া নাই, কে এর মান আমরা বের করছি 12.5%, 12.5% বের করছি। এটাকে যদি ডেসিমেলে প্রকাশ করে তাহলে 0.125 হয়, তো 0.125। এরপরে ইপিএস বা আর্নিং পার শেয়ার কত, 25 টাকা, আর ডির মান হলো 10 টাকা, আর কে এর মান হলো কত, আবার 0.125। তাহলে আমরা এগুলো করছি, সূত্রের মান বসেছে, আমাদের লাগবে আর এর মান। তাহলে 300 সমান সমান 10 প্লাস এরপরে আর ডিভাইডেড বাই যা আছে তা, এরপরে এই যে 25 থেকে 10 বাদ দেবো তাহলে 15, তাহলে এখানে 15। এরপরের লাইনে আবার 300, এই যে 10 প্লাস এই যে আমাদের এই আর এর সাথে 15 সরাসরি গুণ হয়ে যাবে, যার কারণে 15 আর ডিভাইডেড বাই 0.125 ডিভাইডেড বাই 0.125। এরপর আসি, এখন আমরা কি করছি দেখো, এই যে আমাদের এখানে 0.125 আছে, এটি এই পাশে কি আছে, ভাগ অবস্থায় আছে, সমান সমানে এই পাশে ভাগ অবস্থায় আছে। যখন সমান সমানে ওই পাশে চলে যাবে তখন সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যখন সমান সমানে এই পাশে চলে আসবে তখন সেটা গুণ হয়ে যাবে, সেজন্য গুণ হয়ে গেছে। তাহলে এই পাশে থাকে কি 10 প্লাস 15 আর ডিভাইডেড বাই 0.125। ওকে, এখন আসো, এখন এটা 300 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে আসে হলো 37.50, 37.50। এখন আসো, আমরা এখানে সরাসরি একটা করছি, 37.50 সমান সমান 10 প্লাস 15 আর ডিভাইডেড বাই 0.125, এটা হয়। কারণ আমরা একটা লাইন ছোট করে লিখছি সরাসরি, এই যেহেতু এই পাশে আমাদের 10টা কি আছে, প্লাস আছে, এটা সমান সমান এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তো 37.50 মাইনাস 10, এটা প্লাস আছে, এই পাশে চলে আসলে মাইনাস হবে। তোমরা চাইলে মাঝখানে এটা আরেকটা লাইন করতে পারো, 37.50 সমান সমান 10 প্লাস 15 আর ডিভাইডেড বাই 0.125। এরপরের লাইন হলো এটা 37.50, এটা 10 এ পাশে প্লাস আছে, এ পাশে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস, এরপরে এই পাশে থাকে 15 আর ডিভাইডেড বাই 0.125। এরপরে এখন আমরা কি করছি, এখন এই যে তাহলে এখন 37.50 থেকে যদি 10 বাদ দাও তাহলে থাকে হলো 27.50। এখন আমরা জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি, মনে করি এখানে আরেকটা লাইন আছে 27.50 ডিভাইডেড সমান সমান 15 আর ডিভাইডেড বাই 0.125। এখন আমরা সাইড চেঞ্জ করে লিখছি, এই 15 আর ডিভাইডেড বাই 0.125 এটা এই পাশে নিয়ে আসছি, আর 27.50 এই পাশে নিয়ে আসছি, সাইড চেঞ্জ করছে, এটা সমস্যা নেই। হ্যাঁ, এটা থেকে এটা আমার মাইনাস করলে 27.50 আসে, জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি। এখন এই যে আমাদের 0.125 এটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। যদি এটা ওই পাশে চলে যায় সমান সমানে তাহলে কি হবে, গুণ হয়ে যাবে। এখন এটা দিয়ে যদি আমরা 27.50কে গুণ করি তাহলে আসে হলো 3.4375, কি 3.4375 আসে।
অর্থাৎ আমাদের এই যে এটা কি আছে, এ পাশে ভাগ অবস্থায় আছে, আমরা ওই পাশে যদি 27.50 সাথে গুণ করি, আমরা এই লাইনটা দেখাইনি, এখানে সরাসরি করছি, সমস্যা নেই। হ্যাঁ, এটা সরাসরি করলে কোনো সমস্যা নেই। সো আমরা এটাকে ওই পাশে নিয়ে 27.50 সাথে গুণ করে আসতে হলো 3.4375, আর এই পাশে থাকে 15R। এখন দেখো আর এর সাথে 15 এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। এখন 15 যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে। 15R মানে গুণ অবস্থা আছে 15, তো 15 এখন ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, সেজন্য 3.4375 সাথে এটা ভাগ হয়েছে 15 ইন্টু 100, তাহলে আসে কত, আর সমান সমান 22.92%, 22.92%। ক্লিয়ার? এই যে আমরা এখানে দেখা দিচ্ছি 27.50 ইন্টু 0.125 দিলে 3.437 আসে। সো এটা আমরা সরাসরি এখানে করছি আর কি। তাহলে আর মান আমরা পাইছি 22.92%। এখন এভাবে আর কি আমাদের আর মান বের করতে হবে, অর্থাৎ যখন মিসিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, যখন মিসিং অ্যামাউন্ট দেওয়া থাকবে, তখন সেভাবে আমরা মিসিংটা এইভাবে বের করবো আর কি, সূত্র থেকে। এটা আমাদের ওয়াল্টার মডেলে যেহেতু করতে বলছে, তো ওয়াল্টার মডেলের সূত্র দিয়ে আমরা এটা বের করছি। প্লিজ যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্সে করবা। ওকে, এখন আসো ডি গেল, এরপরে আসো ই নাম্বার, গ্রোথ রেট। গ্রোথ রেট মানে কি, গ্রোথ রেটের একটা সূত্র আছে, সেটা হচ্ছে বি ইন্টু আর। গ্রোথ রেটকে প্রকাশ করা হয় জি দ্বারা। দেখছো আমরা ওই যখন সূত্র করছিলাম, গর্ডনস মডেলের সূত্র করছিলাম, তখন আমরা গ্রোথ রেটের জায়গায় বি ইন্টু আর লিখছে, সরাসরি লিখছে। আমরা ওইখানে সরাসরি লিখছি, জি না লিখে সরাসরি বি ইন্টু আর লিখছি। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তো চলো দেখো, গ্রোথ রেট বের করার সূত্র হচ্ছে বি ইন্টু আর, জি সমান সমান বি ইন্টু আর। তো আমরা বির মান কত পাইছি এখানে দেখো, বির মান বা রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়। বির মান পাইছি 60%। তো 60%কে আমরা লিখতে পারি 0.60 ইন্টু আর মান কত পাইছে, এই যে আর মান হচ্ছে 22.92%। এটাকে আমরা লিখতে পারি 0.2292। হ্যাঁ, এটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করছি 0.2292। তো এটা দিয়ে এটাকে গুণ করলে 13.75% আসে। তাহলে গ্রোথ রেট কত আমাদের, 13.75%। গ্রোথ রেট বের করার সূত্র কি, বি ইন্টু আর, জি দ্বারা প্রকাশ করা হয় এটাকে। এরপরে আসে এখন হচ্ছে আমাদের পে আউট রেশিওতে। কোর্সে অপটিমাম পে আউট রেশিও কত, আমরা বলছিলাম গত ক্লাসটাতেই আমরা করছিলাম যে ওয়াল্টার মডেল তিনটা দিছে, বলছে যে মার্কেটে 3 ধরনের ফার্ম এক্সিস্ট করে, একটা হলো গ্রোথ ফার্ম, একটা হলো নর্মাল ফার্ম, আর একটা হলো ডিক্লাইনিং ফার্ম। আমরা এই নর্মাল, ডিক্লাইনিং, গ্রোথ এটা কীভাবে করবো, কোনটার মধ্যে তুলনা করব, আর এর মান আর কে ইর মানের মধ্যে, আর কে ইর মানের মধ্যে তুলনা করে যেটা বড় হবে, আর এর মান বড় হলে গ্রোথ ফার্ম, সমান হলে নর্মাল ফার্ম, আর এর মান থেকে কে ইর মান বড় হলে তখন ডিক্লাইনিং ফার্ম। আর মানে হচ্ছে আয় বা রিটার্ন, কে ই মানে হলো কস্ট। তোমার যদি কস্ট থেকে রিটার্ন বেশি হয়, আয় বেশি হয়, ব্যয় থেকে আয় বেশি হয়, তাহলে সেটা গ্রোথ ফার্ম। যদি দুইটা সমান হয় তাহলে সেটা নর্মাল ফার্ম। আর যখন তোমার কে এর মান বড়, আর এর মান ছোট, অর্থাৎ কস্ট বেশি হয়েছে, রিটার্ন কম হয়েছে, তখন সেটা ডিক্লাইনিং ফার্ম। ক্লিয়ার? এখন এখন আমাদের দেখতে হবে এখানে আর এর মান আর কে এর মানের মধ্যে তুলনা করতে হবে। কে এর মান আমরা কত পাইছি দেখো, কে এর মান পাইছি 12.5%, আর এর মান কত, 22.92%। তাহলে তোমরা বলো এটা কি গ্রোথ ফার্ম নাকি ডিক্লাইনিং নাকি নর্মাল ফার্ম, এটা কী ধরনের ফার্ম? আর এর মান বড়, তুমি খরচ করছো 12%, তোমার লাভ হয়েছে 22.92%। তাহলে তোমার আর এর মান বেশি, রিটার্ন পাইছো বেশি, লাভ হয়েছে বেশি, তার মানে এটা হচ্ছে গ্রোথ ফার্ম। আমরা গত ক্লাসে ওয়াল্টার মডেলের 3টা বলছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রোথ ফার্ম। সেজন্য দেখো আমরা এখানে দেখছি কে ই সমান সমান 12.5%, আর এর মান হচ্ছে 22.92%। সো আর গ্রেটার দ্যান কে, অর্থাৎ আর এর মান বড় আর কে ছোট। তাহলে এখন আসো, অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল ইটস এ গ্রোথ ফার্ম। কি অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল অনুযায়ী এটা হচ্ছে গ্রোথ ফার্ম। সো অপটিমাম রেশিও উইল বি 0।
যখন আমাদের গ্রোথ ফার্ম হবে তখন আমাদের অপটিমাম পে আউট রেশিও কত হবে আমরা বলছি 0%। আমরা গত ক্লাসে এটা যদি দেখাই একটু, আমরা যে গত ক্লাসে বললাম এই যে যখন গ্রোথ ফার্ম হবে তখন অপটিমাম পে আউট রেশিও 0 হবে, অর্থাৎ আমাদের ওইখানে আর মান ছিল 22.92%, কে এর মান ছিল 12.5%। তার মানে এটা হচ্ছে গ্রোথ ফার্ম, আর মান বড়। আর গ্রোথ ফার্ম হলে আমাদের অপটিমাম পে আউট রেশিও কত হবে 0 হবে, সেজন্য এখানে আমরা 0 লিখছি। অপটিমাম পে আউট রেশিও কত 0, ক্লিয়ার? সো এটাই হলো আর কি আমাদের ইয়ে। এখন আমরা আর একটা ম্যাথ দেখি, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। দুইটা ম্যাথ সেমই, দুইটা ম্যাথই সেম। দেখো এখানে কি বের করতে বলছে, ডিপি রেশিও বের করতে বলছে। মজার ব্যাপারে এখানে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, আমাদের ওইখানে বের করতে হয়েছে। কস্ট অফ ইকুইটির সূত্র কি 1/PE, অর্থাৎ প্রাইস আর্নিং রেশিও। এখানে আমাদের এটা সরাসরি দেওয়া আছে কস্ট অফ ইকুইটি, কোনো বেদাল নাই। এরপর আমাদের বের করতে বলছে ডিপি রেশিও, ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস ইন্টু 100, এগুলো দেওয়া আছে কোশ্চেনে। এরপরে বলছে রিটেনশন রেশিও বের করতে। রিটেনশন রেশিও কীভাবে, 100% মাইনাস ডিপি রেশিও। ডিপি রেশিও আমাদের এখানে প্রথমেই তো আমাদের ডিপি রেশিও বের করতে বলছে। ডিপি রেশিও আমরা পাইছি হলো 50%, রিটেনশন রেশিও কত 100% মাইনাস ডিপি রেশিও, তাহলে 50%। এরপরে বলছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। এরপরে গ্রোথ রেট, আগের ম্যাথের মতো গ্রোথ রেট আমরা কীভাবে বের করব, B/R দিয়ে। অপটিমাম পে আউট রেশিও কত হবে, আর মান যদি বড় হয়, কে এর মান যদি ছোট হয়, তাহলে সেটা হলো গ্রোথ ফার্ম, তখন আমাদের অপটিমাম পে আউট রেশিও হবে 0। দেখো আমরা এখানে এটা করে দিয়েছি, তোমরা এটা বাসায় হোমওয়ার্ক করবা। প্রথমে 1 নাম্বারটা করছে ডিপি রেশিও 50%, রিটেনশন রেশিও 50%। এরপরে হলো আমাদের আর মান বের করতে বলছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে বলছে। এই যে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করছি 10% পাইছি। হ্যাঁ, তোমরা আগে নিজেরা করবা, নিজেরা করার পরে দেখবা হয়েছে কিনা, মিলাবা। এরপর গ্রোথ রেট হলো G=B/R। বির মান আমরা পাইছি 50%, অর্থাৎ রিটেনশন রেশিও 50% পাইছি, আর মান আমরা 10% পাইছি, তাহলে আসে 5%। এরপরে এখন আমাদের বলছে যে লাস্টে বলছে এটা অপটিমাম পে আউট রেশিও কত হবে। দেখো মজার ব্যাপার, হিয়ার কে হলো 10%, কোশ্চেনে আমার দেখো কে এর মান দেওয়া আছে 10%, কস্ট অফ ইকুইটি 10%। এরপরে আর মানও পাইছি আমরা 10%, আর মানও পাইছি আমরা 10%। হ্যাঁ, আর মানে তার দুইটা সমান, তাহলে আর সমান সমান কে এখন দুইটা যদি সমান সমান হয় তখন আমাদের পে আউট রেশিও কত বলো তো, দুইটাই সমান সমান, আর সমান সমান কে। আর যদি গত ম্যাথটা দেখে আর সমান সমান কে, আর সমান সমান কে, তাহলে অপটিমাম পে আউট রেশিও কত হবে 50%। দেখছো অপটিমাম পে আউট রেশিও এখন তাহলে কত হবে 50%। দেখো অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল উই ক্যান সে দ্যাট ইটস এ নর্মাল ফার্ম, যখন এটা সমান সমান হবে তখন এটা নর্মাল ফার্ম। সো অপটিমাম পে আউট রেশিও ডাজন্ট এফেক্ট দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, এটা মার্কেট ভ্যালুতে কোনো প্রভাব ফেলবে না, কারণ সমান সমান যেহেতু আয় ব্যয় সমান সমান সমান। হেয়ার অপটিমাম পে আউট রেশিও হলো 50% অর নট। ওকে, এটা মার্কেট রয়েছে কোনো তোমার ফেলবে না, মার্কেট রয়েছে কোনো প্রভাব ফেলবে না। সো 50% অথবা নট, হলেও কি না হলেও কি, যেহেতু দুইটাই সমান। দেখছো এই 10% আর 10% দুইটাই সমান। সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, নিজেরা করবা, না বুঝলে অবশ্যই আমাকে বলবা, প্লিজ না বুঝলে অবশ্যই বলবা। আর পড়ার সিস্টেমটা আমি গত ক্লাসেও বলছি, প্রথমে তোমরা ক্লাসটা করবা, করার পরে সাথে সাথে আর দৌড়বা না, দৌড়লে যদি পারো তাহলে করবা, কারণ অনেক সময় আমাদের মাইন্ড কী হয়, মাইন্ড একটু রিল্যাক্সে থাকলে তোমার পড়াগুলো আরও বেশি গুছানো মনে হবে, বা আরও বেশি তোমার মাইন্ড কাজ করবে। সেই জন্য তুমি প্রথমে ক্লাস করবে, এরপরে আবার নতুন করে ধরার পরে দেখবে যে তুমি সব কিছু পারতেছো, বুঝতেছো। ওকে, আর না বুঝলে তো অবশ্যই আমি আছি, অবশ্যই আমাকে বলতে হবে, ইনবক্স করবা অথবা কমেন্ট করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।